হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো বন্ধুরা, দেশে বর্তমানে কোটা আন্দোলন নিয়ে যে বিষয়টা চলতেছে, অর্থাৎ কোটা আন্দোলনে গিয়ে কিছু শিক্ষার্থীদের প্রাণ হারাতে হয়েছে, কিছু শিক্ষার্থী আহত হয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী মুখ খুলেছেন, তিনি একটা কথা বলেছেন বা একটা আশ্বাস দিয়েছেন এই শিক্ষার্থীদের। সেই ভিডিওটা আজকে আমি আপনাদের দেখাবো, শোনাবো। তার আগে একটি কথা বলে নেই, এই কোটা আন্দোলনটা কি জন্য হয়েছে। দেখেন, কোটা আন্দোলনটা এই জন্য হয়েছে, যখন মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে মানে সাপোর্ট করা হয়েছে। মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে মানে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হয়েছে, বিভিন্ন বিভিন্ন ধরনের সরকারিভাবে সাপোর্ট করা হয়েছে, কিন্তু এই জন্য যে তারা মুক্তিযোদ্ধা, তাদেরকে সেই সম্মাননাটা দেওয়া হয়েছে। ঠিক আছে, মানলাম। তারপর তাদের সন্তানকে দেওয়া হয়েছে, সেটাও মানা গেল যে তাদের বাবা বা তাদের মানে মা বাবা যেই হোক, তাদের মা বাবা দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের জন্য কিছু করেছে, নিজের হাত পা হারাইছে দেশের জন্য। তাদেরকে মানে মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে তাদেরকে সরকারিভাবে জব দেওয়া হয়েছে, সব ধরনের সুবিধা দেওয়া হয়েছে, সেটাও মানলাম। ঠিক আছে, এখন তাদের তৃতীয় জেনারেশনকে দেওয়া হয়েছে, সেটাও মানা গেল, সেটাও মেনে নিয়েছে লোক। এখন তাদের চতুর্থ জেনারেশনকেও দেওয়া হবে, এটা কীরকম কথা, এটা মেনে নিতে পারতেছি না আমরা। তো এই বিষয়টা নিয়ে কিন্তু মানে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, কারণ অনেক শিক্ষার্থী আছে লেখাপড়া করে, ডিগ্রি হাসিল করে, কিন্তু তাকে রিক্সা চালাতে হচ্ছে, তাকে রাস্তায় ফুটপাতে দোকানদারি করতে হচ্ছে, কিন্তু সে অনেক লেখাপড়া করেছে, ডিগ্রি হাসিল করেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, জব পাচ্ছে না। আর যারা মুক্তিযোদ্ধার বংশধর হয়ে, মানে যারা মুক্তিযোদ্ধার বংশধর, তাদের আর কিছুর দরকার নেই, তারা মানে ভালো শিক্ষারও দরকার নেই, তারা মুক্তিযোদ্ধার নামটা ফাটিয়ে কিন্তু তার চাকরি জব পেয়ে যাচ্ছে। তো আমাদের এই শিক্ষার কি মূল্য? তো ভাই, আমরা কি বাঙালি না? আমরা যখন দেশে ছিলাম, একটা কথা আমি বলি, আমরা যদি বাঙালি হই, তাহলে আমাদের পূর্বপুরুষও বাঙালি, আমাদের পূর্বপুরুষও এই দেশেই ছিল, আমাদের পূর্বপুরুষও বাংলাদেশেই ছিল। তাহলে আমাদের পূর্বপুরুষ যদি বাংলাদেশে থাকে, তাহলে তারাও তো যুদ্ধের সময় জীবিত ছিল। তো যারা রাজাকার, তাদেরকে তো বিচার করা হয়ে গেছে, সরকার বিচার করে ফেলেছে অলরেডি। তো রাজাকার ব্যতীত বাকি যারা ছিল, তারা কি যুদ্ধের মানে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না? তারা কি মুক্তিযুদ্ধে যায় নাই? তারা কি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না? তো এই হিসাব করলে তো আমরা প্রতিটা বাঙালি মুক্তিযোদ্ধা সন্তান। এই দিক থেকে হিসাব যদি করি, আমরা প্রতিটা বাঙালি, রাজাকারের বংশধর বা ব্যতীত, আমরা প্রতিটা বাঙালি মুক্তিযোদ্ধা সন্তান। যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন কি শুধু কিছু পরিবার, বাংলাদেশে কিছু পরিবার মুক্তিযুদ্ধ করেছিল? প্রতিটা ঘরের মানুষকে কষ্ট বুক করতে হয়েছিল, এবং প্রতিটা পরিবারের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধে যোগদান করেছে। তাহলে সেই হিসাব করলে প্রতিটা বাঙালি মুক্তিযোদ্ধা। আমি যদি বাঙালি হই, তাহলে আমার পূর্বপুরুষও বাঙালি। আর আমি এখন তো হয়তো মুক্তিযুদ্ধ সংগঠন হয় না, যখন মুক্তিযুদ্ধ সংগঠন হয়েছিল, আমার পূর্বপুরুষও কেউ না কেউ ওইখানে অংশগ্রহণ করেছিল। সেই হিসাব যদি করি, তাহলে আমরা প্রতিটা বাঙালি মুক্তিযোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধার বংশধর। এখন যদি শুধু মুক্তিযোদ্ধার বংশধরকেই জব দিতে হয়, তাহলে দেশে আবার মুক্তিযুদ্ধ সংগঠন করা হোক, আমরা মুক্তিযুদ্ধে যোগ দেই। কারণ লেখাপড়া করে তার কোনো লাভ নাই, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। সেই বিষয়টা নিয়েই কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা কিন্তু মানে আন্দোলনে নেমেছিল। এখন সেইখানে কিছু সন্ত্রাসী হামলা হয়, দেশে তারা সুন্দর মতো আন্দোলনটা করতে পারে নাই। আমাদের দেশটা কি গণতান্ত্রিক দেশ, সেই দেশে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাস্তায় নামতে পারি না কেন? তাহলে কীরকম গণতান্ত্রিক দেশ হলো এটা? যেই দেশে আমরা জনগণ, আমরা নিজেদের কোনো সুবিধা অসুবিধার জন্য আমরা প্রতিবাদ করতে পারি না, সুন্দরভাবে সুস্থভাবে প্রতিবাদটা জানতে পারি না, সেই দেশে আমরা মানে সেটা কী ধরনের গণতান্ত্রিক দেশ হলো, সেটা আমি বুঝতে পারতেছি না। তো এখন সেই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী মুখ খুলেছেন, কিছু বলেছেন, কিছু আশ্বাস দিয়েছেন এই শিক্ষার্থীদের। সেই ভিডিওটা আমি আপনাদের দেখাই, শোনেন। আমার থেকে আর কে বেশি জানে যারা শাহাদাত বরণ করেছেন? আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 23 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিতা মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। প্রদেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ব্যবহার এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবন দেওয়ার যাত্রা শুরু করেছি। অনেক সাফল্য অর্জন করেছি। অন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করেছেন। তাহলে কেন আমাদেরকে রাস্তায় নামতে হলো? আমাদের শিক্ষার্থীরা কেন রাস্তায় নামলো? আর সাফল্য তিনি অর্জন করেছেন অবশ্যই। তিনবারের প্রধানমন্ত্রী, একসাথে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, এটা তো সাফল্যের বিষয়। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তারপরেও আমাদের আরো অনেক দূর যেতে হবে। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশের মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে, তাহলে এরকম ঘটনা কেন ঘটে? এইরকম শিক্ষার্থীদের প্রাণ হারাতে হয় কেন? শিক্ষার্থীদের আহত হতে হয় কেন? 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এই সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। আন্দোলনকারীদের নিরাপত্তার জন্য পুলিশ সহযোগিতা করে। দেশে কি পুলিশ কম পড়ে গেছিল যে পুলিশ সহযোগিতা করার পরও এইরকম ঘটনা ঘটে যায়? শিক্ষার্থীদের প্রাণ হারাতে হয়, শিক্ষার্থীদের আহত হতে হয়। দেশে কি পুলিশ এত কম পড়ে গেছে যে পুলিশ প্রোটেকশন দেওয়ার পরও এত বড় ঘটনা ঘটে যায়? মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। তাদের সুযোগ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তারপর কেন এরকম ঘটনা ঘটে যায়? বুঝতে পারতেছি না। যাই হোক, শোনেন। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। হয়তো কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এখন এই সন্ত্রাসীরা কারা? যারা এরকম ঘটনাগুলো ঘটালো, এই সন্ত্রাসীগুলো কারা? এবং দেশে কি আইনের লোক কম পড়ে গিয়েছিল? আর্মি,
পুলিশ কম পড়ে গিয়েছিল যে তারা মানে এই এত বড় একটা ঘটনাকে তারা মানে সেটাকে সামলাতে পারে নাই। দেশে কি আইনের লোক এত কম পড়ে গিয়েছিল যে যখন এই আন্দোলনটা সরকারকে জানিয়ে করা হয়, এটাকে মানে সব আগে থেকে প্রস্তুত হয়ে করা হয়, এটা তো এমন কিছু না যে হঠাৎ করে হয়ে গেছে, এরকম কিছু না যে হঠাৎ করে হয়ে গেছে পুলিশ জানতেও পারেনি। যেহেতু এখানে প্রধানমন্ত্রী বলতেছেন যে সরকার মানে আইন এটাকে মানে প্রোটেকশন দেওয়ার একটা মানে প্রস্তুত নিয়েছিল, তাহলে এইরকম ঘটনা কিভাবে ঘটে গেল, অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটে গেল বুঝতে পারতেছি না। তারপর হচ্ছে এই সন্ত্রাসীগুলা কারা, এদেরকে কি আইন ধরতে পারতেছে না, এদেরকে তুলে আনতে পারতেছে না? এই সন্ত্রাসীগুলো আসলে কারা, কোথা থেকে এসেছে? সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবোজদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এত কিছু হয়ে গেছে, কিন্তু আইনের লোক কোথায় ছিল? পুলিশ কোথায় ছিল? আইনের লোক ছিল কোথায়? এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন। যাই হোক, এতটুকু আশা দিয়েছেন তিনি আমাদেরকে, আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে এতটুকু আশা দিয়েছেন যে হত্যাকারীদের চিহ্নিত করে বিচার করা হবে। তো আমরা এটাই আশা করি যে আমাদের এইরকম যে মানে কর্মকাণ্ডটা হয়েছে সেটার বিচার চাই আমরা। তো তিনি এই আশ্বাসটা দিয়েছেন, অবশ্যই তিনি হত্যাকারীদের চিহ্নিত করে বিচার কার্যকর করবেন। যাই হোক, এতটুকু তো আশ্বাস পেলাম আমরা, বা যারা মানে এই আন্দোলনে শরিক ছিল তারা এতটুকু আশ্বাস তো পেল। তারপর শুনি কি বলেন। জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরো ঘোষণা করছি, হত্যাকাণ্ড। তো প্রধানমন্ত্রী বলেছেন যে যারা এই কর্মকাণ্ডে লিপ্ত ছিল তারা যেই হোক তাদের শাস্তি হবে। তো আমরা এতটুকু আশ্বাস পেলাম যে তাদের শাস্তি হবে। এখন শাস্তিটা কখন হবে, কবে হবে, কিভাবে হবে সেটাই হচ্ছে দেখার বাকি। ওকে। সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, তারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতামাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার এখন প্রধানমন্ত্রী এটা বলেছেন আপনাদেরকে, যারা শিক্ষার্থী আছেন তাদেরকে বলছেন যে যারা এই আন্দোলনে যুক্ত ছিল তাদেরকে বলছেন যে অবশ্যই আপনারা সর্বোচ্চ
আদালতের রায়ের অপেক্ষায় থাকেন। অবশ্যই একটা ভালো রায় আসবে। ততক্ষণ আপনারা আন্দোলনে না নামেন, তাহলে কিন্তু যদি নামেন তাহলে কিন্তু সন্ত্রাসীরা আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনাদেরকে হেনস্থ করার চেষ্টা করতে পারে। সেজন্য আর আন্দোলন করার দরকার নেই। তিনি মানে এটাই বলতেছেন যে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত। তারপর কি বলেন শুনি আমরা। আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট। এখন তিনি বলেছেন যে অবশ্যই আমাদের দেশের শিক্ষার্থীরা অবশ্যই সঠিক ন্যায় বিচার পাবে, হতাশ হতে হবে না, এতটুকু তিনি বলেছেন। তো আপনারা এই আশাটা পেলেন অন্তত। তারপর এখন কি বলেন শুনি। বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, কি বলছেন? অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তুলবেন আমাদের প্রধানমন্ত্রী। অবশ্যই আগে বলেছিলেন তিনি ডিজিটাল বাংলাদেশ করবেন, আর ডিজিটাল বাংলাদেশ তিনি আমাদের করেও দেখিয়েছেন। এখনও আমাদের পাসপোর্টের ছবির মধ্যে, পাসপোর্টের যে ফটো বা ভোটার আই কার্ডের যে ফটোর মধ্যে কিন্তু আমাদের চেহারা আছে নাকি আমাদের ছায়া আছে সেটা বোঝা যায় না। ডিজিটাল বাংলাদেশ বুঝতে হবে। তো এখন হবে স্মার্ট বাংলাদেশ। যাই হোক, তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছেন। কিন্তু যাই করেন, এই যে কথাগুলো বলেছেন, আমাদের যে আশ্বাসটা দিয়েছেন, আমাদের দেশের যে শিক্ষার্থী যারা আছেন তাদেরকে বলতেছি, ভাই আপনারা বিচার পাবেন বলে আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। আপনারা অবশ্যই বিচার পাবেন এবং আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনাদের যে বিষয়টা নিয়ে আপনারা আন্দোলন নেমেছেন সেই বিষয়টাও একটা ভালো রায় আসবে আপনাদের জন্য। অবশ্যই আপনাদের পক্ষে রায় আসবে বলে আশ্বাস দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। তো এতটুকু আপনারা আশ্বাস পেলেন। তো সবাই আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আর ভাই, এইখানে আমার নিজের স্বার্থের আমি কিছু বলি নাই। এইখানে যা ছিল আমি ততটুকু বলেছি। প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা আমি আপনাদের শুনাইছি এবং আমি কিছু কথা বলেছি, এটাই বাস। দেশের জন্য সবার কার না প্রাণ কাঁদে, সবার প্রাণ কাঁদে দেশের জন্য, দেশের মানুষের জন্য, প্রতিটা মানুষের প্রাণ কাঁদে ভাই। আজকে প্রবাসে বসে আছি, দেশের জন্য প্রাণ কাঁদে ভাই। তো দেশের মানুষের একটু কিছু ক্ষতি হলে কিন্তু কলিজায় লাগে ভাই। কথা তো বলতেই হবে, দেশের মানুষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।